ইনসাইট হাইভের আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা রিয়েল ওয়ার্ল্ড নিউজ ইংলিশ অর্থাৎ বাস্তব জীবনের খবরের কাগজগুলোতে যে ধরনের ইংরেজি ব্যবহৃত হয় সেগুলোকে একদম সিনেম্যাটিক ভিজুয়ালের মাধ্যমে ভেঙে ভেঙে দেখব। ধরুন, একজন আর্কিটেক্ট যেমন একটা বড় ভবনের নকশা খুব নিখুঁতভাবে বোঝেন, ঠিক তেমনি আমরাও আজ ইংরেজি বাক্যের গঠন বা আর্কিটেকচার ডিকোড করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। স্ক্রিনে থাকা এই বাক্যটি খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। Over the past few years, lightning has cemented its place as one of the most terrifying natural disasters in our country. এর সুন্দর একটি বাংলা অনুবাদ হতে পারে, গত কয়েক বছরে বজ্রপাত আমাদের দেশের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে নিজের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করেছে। এত বড় একটা বাক্য, তাই না? কিন্তু শুনলে হয়তো অবাক হবেন, এটি কিন্তু একেবারেই একটি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। চলুন দেখি ঠিক কেন এটি একটি সিম্পল সেন্টেন্স। আমাদের এই ভিজুয়াল ব্রেকডাউনটির দিকে একটু লক্ষ্য করুন। আমরা জানি একটি সিম্পল সেন্টেন্সে মূলত একটি সাবজেক্ট এবং একটি মেইন ভার্ব থাকে, অর্থাৎ এখানে একটিমাত্র স্বাধীন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এই বাক্যে আমাদের সাবজেক্ট বা কর্তা হল লাইটনিং অর্থাৎ বজ্রপাত, আর অক্সিলারি ভার্ব হ্যাজ এর ঠিক পাশে মেইন ভার্ব হিসেবে বসেছে সিমেন্টেড। সবশেষে অবজেক্ট হিসেবে আমরা পাচ্ছি ইটস প্লেস। মূলত এটিই হল এই বিশাল বাক্যটির একদম কোর আর্কিটেকচার বা মূল কাঠামো। এবার এই গঠনটাকে আমরা একটু লজিক্যালি বিশ্লেষণ করি। 1 নম্বরে রয়েছে আমাদের সাবজেক্টের মূল কাজ, অর্থাৎ লাইটিং হ্যাজ সিমেন্টেড। 2 নম্বরে রয়েছে এই কাজের টার্গেট বা অবজেক্ট ইটস প্লেস। আর 3 নম্বর পয়েন্টটা খেয়াল করুন, ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স। এই প্রেপোজিশনাল ফ্রেজটি কিন্তু বাক্যের একদম শুরুতে বসে পুরো ঘটনাটার সময়কাল নির্দেশ করছে। সোজা কথায় এটি মূল কাজটিকে মডিফাই করছে। এখানে কিন্তু আমরা খুব চমৎকার একটা ভোক্যাবুলারি দেখতে পাচ্ছি, সিমেন্টেড ইটস প্লেস। এর মানে হল ফার্মলি এস্টাবলিশড বা শক্তভাবে প্রতিষ্ঠিত করা। সিমেন্ট যেমন কোনো কিছুকে একদম শক্তভাবে আটকে রাখে, ঠিক সেভাবেই বজ্রপাত একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে তার অবস্থানকে পাকাপোক্ত করেছে। সত্যি এটা একটা দারুণ মেটাফরিক্যাল বা রূপক ব্যবহার, তাই না? এই নির্দিষ্ট বাক্যটি থেকে আমরা স্পোকেন ইংলিশ এবং একাডেমিক রাইটিংয়ের খুব সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার শিখে নিতে পারি। প্যাটার্নটা হলো ওয়ান অফ দ্য মোস্ট, এরপর একটি অ্যাডজেক্টিভ এবং শেষে একটি প্লুরাল নাউন। যেমন ধরুন, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস অথবা ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস সিটিজ। নিজের দৈনন্দিন কথাবার্তায় এই প্যাটার্নটি কিভাবে ব্যবহার করা যায় সেটা একটু চিন্তা করে দেখুন তো। আচ্ছা, এবার আমরা আমাদের দ্বিতীয় বাক্যটিতে আসি। An average of 300 people die from lightning strikes in Bangladesh every year. এর স্বাভাবিক বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, বাংলাদেশে প্রতি বছর গড়ে 300 জন মানুষ বজ্রপাতে মারা যায়। আপনি কি ধরতে পেরেছেন এটি কোন ধরনের বাক্য? হ্যাঁ, এটিও আরেকটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানেও আমরা কেবল একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখতে পাচ্ছি। এবার এই ম্যাপটি একটু ভিজুয়ালি নোটিস করুন। এখানে আমাদের সাবজেক্ট ফ্রেজ হলো অ্যান অ্যাভারেজ অফ 300 পিপল এবং ভার্ব হলো ডাই। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? ভার্বের পর পরপর 3টি প্রেপোজিশনাল ফ্রেজ একদম চেইন বা শৃঙ্খলের মতো যুক্ত হয়েছে। ফ্রম লাইটনিং স্ট্রাইকস বোঝাচ্ছে মৃত্যুর কারণ, এরপর ইন বাংলাদেশ দিয়ে স্থান বোঝানো হচ্ছে এবং এভরি ইয়ার দিয়ে বোঝানো হচ্ছে সময়। ঠিক এভাবেই ছোট ছোট ফ্রেজ জোড়া দিয়ে একটা সাধারণ বাক্যকে অনেক বেশি তথ্যবহুল করে তোলা হয়। এই জায়গাটাতে দারুণ একটা গ্রামাটিক্যাল সূক্ষ্মতা লুকিয়ে আছে। বলুন তো, এখানে কেন ডাই অফ না বলে ডাই ফ্রম ব্যবহার করা হলো? এর কারণ হলো, সাধারণত কোনো বাহ্যিক কারণে মৃত্যু হলে ডাই ফ্রম বসে, যেমন ধরুন বজ্রপাত বা কোনো দুর্ঘটনা। অন্যদিকে কোনো অভ্যন্তরীণ কারণ বা রোগে মৃত্যু হলে ডাই অফ বসে, যেমন ক্যান্সার। এই পার্থক্যটা যদি আপনারা ভিজুয়ালি মনে রাখেন, তাহলে দেখবেন স্পোকেন বা রিটেনে এটা আর কখনোই ভুল হচ্ছে না। বাক্যের একদম শুরুতেই যে অ্যান অ্যাভারেজ অফ ফ্রেজটি ব্যবহার করা হয়েছে, এটি কিন্তু নিউজ ইংলিশ এবং প্রফেশনাল কমিউনিকেশনের একটা দুর্দান্ত স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টিং স্ট্রাকচার। কর্মক্ষেত্রে বা কোনো প্রেজেন্টেশনে যখনই আপনাকে কোনো ডেটা বা পরিসংখ্যান পেশ করতে হবে, তখন এই স্ট্রাকচারটি ব্যবহার করে দেখুন। এটি আপনার বক্তব্যকে অনেক বেশি প্রফেশনাল এবং স্মার্ট একটা রূপ দেবে। চলুন আমরা পরবর্তী ধাপে যাই। What is most alarming is that nearly 70% of the victims are marginalized farmers and agricultural laborers. বাক্যটার অর্থ একটু ধীরে বোঝার চেষ্টা করুন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই ভুক্তভোগীদের প্রায় 70%ই প্রান্তিক কৃষক ও কৃষি শ্রমিক। এতক্ষণ আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে কথা বলছিলাম, কিন্তু এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, কারণ এখানে একাধিক ক্লজ একে অপরের ওপর নির্ভরশীল হয়ে বসেছে। আসুন এই কমপ্লেক্স সেন্টেন্সের ভেতরের লজিকটা একটু ব্যবচ্ছেদ করে দেখি। এখানে প্রথম ক্লজটি অর্থাৎ হোয়াট ইজ মোস্ট অ্যালার্মিং, এটি কিন্তু পুরোটাই একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে।
এরপর একটা লিঙ্কিং ভার্ব হিসেবে ইজ এসে এই সাবজেক্টকে বাক্যের দ্বিতীয় অংশ অর্থাৎ দ্যাট নিয়ারলি 70% এই নাউন ক্লজটির সাথে খুব সুন্দরভাবে যুক্ত করে দিয়েছে। এই আর্কিটেকচারাল লজিকের আড়ালে আসলে কোন ফর্মুলাটি কাজ করছে সেটা একটু লক্ষ্য করুন। হোয়াট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইজ এবং সবশেষে একটি ক্লজ। অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্সগুলো কিন্তু ঠিক এভাবেই ব্লকের পর ব্লক সাজিয়ে তৈরি করা হয়। এই ফর্মুলাটা একটু মনোযোগ দিয়ে মাথায় গেঁথে নিন। মজার ব্যাপার হলো এই ফর্মুলাটা শুধু খবরের কাগজে নয়, আমরা আমাদের দৈনন্দিন জীবনেও খুব সহজেই প্রয়োগ করতে পারি। যেমন ধরুন, হোয়াট ম্যাটার্স মোস্ট ইজ অনেস্টি, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে তা হল সততা। অথবা বলতে পারেন, হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট ইজ ডিসিপ্লিন। দেখলেন তো নিউজপেপারের এই আপাত দৃষ্টিতে কঠিন গ্রামারগুলো কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনের কথার সাথে মিলে যায়। আর এবার আমরা বিশ্লেষণ করব আজকের আয়োজনের সবচেয়ে নাটকীয় এবং অ্যাডভান্সড বাক্যটি। Why do those who brave the sun and rain, shedding their sweat to feed our nation, disproportionately fall victim to nature's wrath? যার অর্থ দাঁড়ায়, যারা রোদ বৃষ্টি উপেক্ষা করে দেশের মানুষকে খাওয়ানোর জন্য ঘাম ঝরায়, তারা কেন অসমভাবে প্রকৃতির ক্রোধের শিকার হয়। এটি অত্যন্ত উচ্চমানের একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে মূল কাঠামোর ভেতরেই একাধিক অংশ এমব্যাড করা বা ঢোকানো আছে। এই বাক্যটির কাঠামোর দিকে একটু গভীর মনোযোগ দিন। চলুন এই বিশাল বাক্যটির আলটিমেট গ্রামাটিক্যাল ব্রেকডাউনটা দেখে নিই। এখানে মেন ক্লজ হল ওয়াই ডু দোজ ফল ভিকটিম, আর ঠিক এর ভেতরেই এমবেড করা আছে একটি রিলেটিভ ক্লজ, হু ব্রেভ দ্য সান অ্যান্ড রেইন। এরপর যোগ হয়েছে একটি পার্টিসিপল ফ্রেজ, শেডিং দেয়ার সোয়েট, এবং একদম শেষে একটি ইনফিনিটিভ ফ্রেজ, টু ফিড আওয়ার নেশন। এই যে লেয়ারের পর লেয়ার যুক্ত হলো, এগুলোই কিন্তু বাক্যটিকে এত শক্তিশালী আর অর্থবহ করে তুলেছে। আপনারা সবসময় গ্রামারকে ভিজুয়ালি দেখার চেষ্টা করবেন। এখানে শেডিং দেয়ার সোয়েট এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটি নোটিস করুন। এটি কিন্তু আসলে ওয়াইল দে শেড দেয়ার সোয়েট এই বড় অংশটির একটি সংক্ষিপ্ত রূপ। কিভাবে একটি ছোট ফ্রেজ বাক্যের মধ্যেকার বাড়তি তথ্যকে খুব মসৃণভাবে কম্প্রেস বা সংকুচিত করে দেয়, এটি তার একটি দুর্দান্ত উদাহরণ। এই বাক্যে ব্যবহৃত একটি ভীষণ গুরুত্বপূর্ণ কলোকেশন বা শব্দজোট হল ফল ভিকটিম টু। এর অর্থ হল কোনো কিছুর শিকার হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া। যে কোনো সিরিয়াস বা গম্ভীর খবরের ক্ষেত্রে এই ফ্রেজটি প্রচুর ব্যবহৃত হয়। যেমন আমরা প্রায়ই শুনি ফল ভিকটিম টু ফ্রড অথবা ফল ভিকটিম টু ডিজিজ। বাক্যটির একদম শেষে ব্যবহৃত নেচার্স র্যাথ শব্দবন্ধটি একটু খেয়াল করুন। এর মানে হল প্রকৃতির চরম ক্রোধ। মূলত এটি একটি লিটারারি বা সাহিত্যিক শব্দ। খবরের মতো সাধারণ একটি লেখাতেও যখন এ ধরনের শব্দের ব্যবহার করা হয়, তখন তা পুরো বাক্যের ইমোশনাল ইম্প্যাক্ট বা আবেগের গভীরতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমাদের আজকের এই পুরো বিশ্লেষণ থেকে একটি বিষয় কিন্তু একদম স্পষ্ট। সেটি হল গ্রামার শুধু একগাদা রুল বা নিয়ম নয়, এটি হল ল্যাঙ্গুয়েজের আর্কিটেকচার। এই বাক্যের স্ট্রাকচার বা কাঠামো বুঝতে পারা মানেই হল ইংলিশকে সম্পূর্ণ নতুন একটি দৃষ্টিকোণ থেকে দেখা। ইনসাইট হাইভের সঙ্গে এভাবেই যুক্ত থাকুন। আপনাদের ইংরেজি শেখা হোক আরও গভীর, ভিজুয়াল এবং স্মার্ট। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।